হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। বসপুর ন্যাশনাল স্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন তোমাদের শ্রেণী পাঠ্য কার্যক্রম বন্ধ থাকায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটাকে অল্প কিছুটা হলেও পুষিয়ে দিতে আমরা আসছি অনলাইন ক্লাসে। এটি হচ্ছে আমার তৃতীয় অনলাইন ক্লাস। এর পূর্ববর্তী দুটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম রেয়ামিল কীভাবে প্রস্তুত করা যাবে সেই সম্পর্কে। আজকে আমি রেয়ামিলের একটা সৃজনশীল সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা দেখে নিই প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্নটা করতেছি। তৃতীয় এন্টারপ্রাইজে 2017 সালের ডিসেম্বর মাসে বিভিন্ন হিসাবের জেটসমূহ দেওয়া আছে। এরপরে মূলধন হিসাবের নামে দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রতিয়ানের জেট। মূলধন দেওয়া আছে 1,85,000 টাকা, অনুত্তীর্ণ বিমা দেওয়া আছে 10,000 টাকা, সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, বকেয়া ভাড়া 12,000 টাকা, অনুদায়ী কমিশন দেওয়া আছে 30,000 টাকা, অনুপার্জিত রেভিনিউ দেওয়া আছে 8,000 টাকা, সাপ্লাই খরচ দেওয়া আছে 34,500 টাকা, ডাকবেতন দেওয়া আছে 22,800 টাকা, মনিহার দেওয়া আছে 5,000 টাকা, উপযোগ খরচ 76,000 টাকা, সেবায় দেওয়া আছে 1,55,000 টাকা, ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, বাণিজ্যিক খরচ দেওয়া আছে 1,30,000 টাকা, পয়সা দেওয়া আছে 15,000 টাকা, অধিকার দেওয়া আছে 38,700 টাকা, পদে বিজ্ঞাপন দেওয়া আছে 12,000 টাকা। এখানে আমাদেরকে বলছে উপযুক্ত তথ্য হতে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। নম্বর দেওয়া আছে সিটি এন্টারপ্রাইজের সমাপনী সম্পত্তি দায়ের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে দেওয়া আছে উল্লিখিত তথ্য দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করো। এখন আমরা খ নম্বরের আনসার করব। উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তাহলে এটা করতে গেলে একটা ঘর লাগবে। ঘরটা হচ্ছে বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথমে আমাকে চিনতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি কি, এটা জানতে হবে। কাকে বলে? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে ওই সকল প্রাপ্তি যেগুলোর অনিয়মিত সংগঠিত হবে এবং কি টাকার অঙ্ক বড় হবে। একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহার করে এখান থেকে সুবিধা ভোগ করবে। এগুলো কি কি হতে পারে? যেমন মূলধন আনয়ন, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকটা হচ্ছে ব্যাংক ঋণ, স্থায়ী সম্পদ। যেমন এখানে অঙ্কতে কি আছে দেখি আমরা, যেমন মূলধন আনয়ন, মূলধন দেওয়া আছে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে লিখবো মূলধন। দেওয়া আছে 1,85,000 টাকা। এরপর দেওয়া আছে ব্যাংক ঋণ, এটাও মূলধন জাতীয় প্রাপ্তি। এটা একবার নিয়ে আসবে, প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহার করবে। তাহলে লিখবো আমরা ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা। এই দুইটা আমরা যোগ করে দিব। যোগ করে দিলে হয় 1,85,000 এবং 1 লক্ষ যোগ করলে হয় 2,85,000 টাকা। এটা হচ্ছে মোট মূলধন জাতীয় প্রাপ্তি। মোট মূলধন জাতীয় প্রাপ্তি। খ নম্বরের সমাধান হয়ে গেল। এখন আমরা দেখব খ নম্বরে। খ নম্বরে বলা আছে সিনথি এন্টারপ্রাইজের সমাপনী সম্পত্তি দায়ের পরিমাণ নির্ণয় করো। ওইটা করার জন্য আমাদেরকে একটা কি করতে হবে? ঘর টানতে হবে। তাও হবে কি, এখানে লিখবো আমরা সমাপনী সম্পত্তি দায়ের পরিমাণ নির্ণয়। ঘর হবে
এখানে লিখবে বিবরণ টাকা টাকা। এখানে লিখবো আমরা সমাপনী সম্পদ, সম্পদ সমূহ লিখে আন্ডারলাইন করব। সমাপনী সম্পদ প্রথম আমাকে বুঝতে হবে সম্পদ কাকে বলে। একটি প্রতিষ্ঠান সম্পদ হচ্ছে এমন কিছু বস্তু বা উপাদান যা একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন সুবিধা ভোগ করবে, যা ব্যবহার করে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন সুবিধা ভোগ করবে। যেমন আসবাবপত্র, একটা আসবাবপত্র নিয়ে আসলে এটা প্রতিষ্ঠান বারবার ইউজ করতে পারবে, দীর্ঘদিন এখান থেকে সুবিধা ভোগ করবে, এগুলোকে কি বলে? সম্পদ বলে। টাকার পরিমাণটাও কি হয়? বড় হয়। তাহলে এখানে খুঁজে নিব সম্পদ কি কি আছে। তাহলে আমি এখানে দেখতেছি অনুত্তীর্ণ বীমা, একটা সম্পদ পেয়ে গেছি। অনুত্তীর্ণ বীমা এটা সম্পদ, এখানে লিখব অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা, অনুত্তীর্ণ বীমা কিভাবে সম্পদ হয়েছে? এটা হচ্ছে বীমা হচ্ছে সাধারণত খরচ, খরচের অগ্রিম হচ্ছে কি? সম্পদ, অর্থাৎ খরচের অব্যবহৃত অংশ হচ্ছে সম্পদ। যেমন বীমা করা হয় সাধারণত 5 বছর, 7 বছর, 10 বছর, বিভিন্ন একটি মেয়াদে। যখন আমরা এখান থেকে নির্দিষ্ট মেয়াদ থেকে 1 বছর খরচ হয়ে যায়, মনে করো আমরা 5 বছরের জন্য বীমা করছি, 5 বছর যখন একটা বীমা করব, এখান থেকে যখন 1 বছর খরচ হয়ে যাবে, 1 বছর অতিবাহিত হয়ে যাবে, সেটা খরচ হয়ে যাবে। আর 4 বছর থেকে গেলে সেটা হচ্ছে কি? সম্পদ, ভবিষ্যতে যেগুলো ইউজ করা যাবে। এটা বোঝার জন্য একটা আমাকে ইয়ে করতে হবে। যেমন দেখো ব্যয়, খরচ 1 নয়। দেখো প্রথমে যখন আমি একটা খাতা কিনব, এটা হচ্ছে আমার একটা বই অথবা খাতা, মনে করো একটা খাতা তো বই, এটা যখন আমি অর্ধেক লিখে ফেলবো, এটা আমি যখন বইটা কিনতে যাবো এটা ব্যয় হবে, এটা হবে ব্যয়, তখন সম্পদ, এটা ব্যয় খরচ থাকবে। যখন এটা আমি অর্ধেক লিখে ফেলবো সেটা খরচ হয়ে যাবে, অবশিষ্ট অর্ধেক যেটা থাকবে সেটা ভবিষ্যতে ইউজ করার জন্য রেখে দিব, সেটা হচ্ছে সম্পদ। তাহলে খরচ এবং ব্যয়ের মধ্যে একটা কি আছে? পার্থক্য আছে। তাহলে অনুত্তীর্ণ বীমা এটা সম্পদ, একটা পেয়ে গেছি। এরপর সঞ্চয়পত্র, এটাও সম্পদ, সঞ্চয়পত্র। অনুত্তীর্ণ বীমা দেওয়া আছে 10,000 টাকা, এখানে লিখবো 10,000 টাকা। সঞ্চয়পত্র দেওয়া আছে 1 লক্ষ টাকা। এরপরে অনাদায়ী কমিশন, এটাও সম্পদ, অনাদায়ী কমিশনটা কি? সম্পদ, 30,000 টাকা। তারপরে 5 পয়সা, এটাও কি? সম্পদ, 15,000 টাকা। আয়ের বকেয়া, আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, কমিশন হচ্ছে আয়, অনাদায়ী যেটা আদায় হয়নি, বকেয়া রয়ে গেছে, সেই জন্য এটা সম্পদ হবে। আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, সেটা মিলে কি? ডেবিটে করবে। আমরা এখন মোট সম্পত্তি নির্ণয় করতেছি। এখানে আর সম্পত্তি আছে কিনা দেখো, এখানে আর কি সম্পত্তি দেখা যাচ্ছে না, তাহলে এই সাইডটাই। এখন আমরা এগুলো যোগ করে দিব, যোগ করলে কত হয়? এখানে আছে 1 লক্ষ, এখানে আছে 30,000, 1 লক্ষ 30,000, এখানে 10,000, 40,000, এখানে 15,000, 50,000, 55,000, 1 লক্ষ 55,000। এটা হচ্ছে মোট সম্পদ, মোট সমাপনী সম্পদ। এখন আমরা লিখব দায়, সমাপনী দায় সমূহ। আগে শিখতে হবে দায় কাকে বলে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোট সম্পত্তির উপর, অর্থাৎ মোট মূলধনের উপর তৃতীয় পক্ষে যেটা দাবি থাকবে সেটা হচ্ছে দায়। তাহলে দেখো এখানে দায় কি কি আছে? বকেয়া খরচ, একটা পাইছে বকেয়া খরচ, বকেয়া খরচ আছে 12,000 টাকা। খরচের বকেয়া কি হয়? দায় হয়। এরপরে অনুপার্জিত রেভিনিউ,
রেভিনিউ, এটা হচ্ছে ৮,০০০ টাকা, এটাও দায়। আয়ের অগ্রিম কি হয়? দায় হয়। আয়ের অগ্রিম রেভিনিউ, এটা হচ্ছে আয়, আয়ের অগ্রিম অনুপার্জিত, আয়ের অগ্রিম হচ্ছে কি? দায়, দায় পেয়ে গেছি। এরপরে ব্যাংক ঋণ, এটাও দায়, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ দেওয়া আছে ১,০০,০০০ টাকা। এরপর পদেয় বিজ্ঞাপন, পদেয় বিজ্ঞাপন, এটা হচ্ছে দায়, আছে কত? ১২,০০০ টাকা। তাহলে এখন যোগ করবো ১,০০,০০০, ৮,০০০, ১,০০০, ১,২০,০০০, এখানে ১২,০০০ যোগ করলে ১,৩২,০০০। এটা হচ্ছে মোট সমাপনী দায়। তাহলে আমরা কি পেয়ে গেছি? সমাপনী মোট সম্পত্তি এবং সমাপনী মোট দায়সমূহ পেয়ে গেছি। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব গ নম্বরের সমাধান। উল্লিখিত তথ্য দ্বারা একটি র্যামিড প্রস্তুত করো। উল্লিখিত তথ্য একটি কি করো? র্যামিড প্রস্তুত করো। এখন দেখো আমরা র্যামিডের ছকটা টানছি। র্যামিডের ছকে গড়ের সংখ্যা হচ্ছে 5টি। ক্রমিক নম্বর হিসাবে শিরোনাম, প্রথম পৃষ্ঠা, ডেবিট 4 টাকা, ক্রেডিট 4 টাকা। এখানে প্রশ্ন থেকে দেখে দেখে কি করব? খতিয়ানের যেগুলো লিখব ক্রমিক নম্বর অনুসারে। তাহলে দেখো প্রথমে মূলধন লিখছি। মূলধন দেওয়া আছে ১,৮৫,০০০ টাকা। আমি এখন মূলধনে বসাবো ক্রেডিট দিকে। মূলধন আছে ক্রেডিট দিকে বসবে ১,৮৫,০০০ টাকা বসাইছি। এরপরে অনুত্তীর্ণ বীমা, এটা হচ্ছে সম্পদ, এটা ডেবিট দিকে বসবে। অনুত্তীর্ণ বীমা বসবে ডেবিট দিকে ১০,০০০ টাকা। এরপরে সঞ্চয়পত্র, এটাও সম্পদ, এটা ডেবিট দিকে বসবে ১,০০,০০০ টাকা। এরপরে বকেয়া ভাড়া, এটা হচ্ছে দায়, খরচের বকেয়া হচ্ছে দায়, এটা দায়, এটা ক্রেডিট দিকে বসবে কত টাকা? ১২,০০০ টাকা। এরপর অনাদায়ী কমিশন, এটা হবে সম্পদ, এটা ডেবিট দিকে বসবে ৩০,০০০ টাকা। অনুপার্জিত রেভিনিউ, এটা হচ্ছে আয়, এটা ক্রেডিট দিকে বসবে ৮,০০০ টাকা। এরপরে সাপ্লাইস খরচ, ডেবিট দিকে বসবে ৩৪,০০০ টাকা, ৩৪,৫০০ টাকা। এরপরে ডাকো তার, এটা খরচ, ডেবিট দিকে বসবে ডাকো তার ২২,৮০০ টাকা। এরপর আছে মনিহারি ৫,০০০ টাকা খরচ, ডেবিট দিকে বসবে র্যামিডে। উপযোগ খরচ, ডেবিট দিকে বসবে ৭৬,০০০ টাকা। কারণ আমরা জানি সকল প্রকার ব্যয় বা খরচসমূহ র্যামিডের ডেবিট দিকে বসে, সম্পত্তি ডেবিট দিকে বসে, আয় দায় মালিকানাসত্ত্ব র্যামিডের ক্রেডিট দিকে বসে। সেবায়, এটা হচ্ছে আয়, এটা র্যামিডের ক্রেডিট দিকে বসবে ১,৫৫,০০০ টাকা। এবার ব্যাংক ঋণ, এটা হচ্ছে দায়, এটা র্যামিডের ক্রেডিট দিকে বসবে, ব্যাংক ঋণ র্যামিডের ক্রেডিট দিকে বসবে ১,০০,০০০ টাকা। এরপরে বাণিজ্যিক খরচ, এটা হচ্ছে খরচ, এটা র্যামিডের ডেবিট দিকে বসবে ১,৩০,০০০ টাকা। এরপরে প্রাপ্য হিসাব, এটা ডেবিট দিকে বসবে ১৫,০০০ টাকা। সম্পদ অবিকর, এটাও ডেবিট দিকে বসবে ৩৮,৭০০ টাকা। নেবি পদেয় হিসাব, এটা হচ্ছে পদেয় বিজ্ঞাপন, এটা হচ্ছে দায়, এটা র্যামিডের ক্রেডিট দিকে বসবে ১২,০০০ টাকা। আমরা যখন ডেবিট দিকে এগুলো যোগ করে দিব তখন হবে কত? ৪,৭২,০০০ টাকা। ক্রেডিট দিকে যোগ করলে যোগফল আসবে ৪,৭২,০০০ টাকা। র্যামিডের উভয় দিকের যোগফল কি থাকে? সমান থাকে। যদি কোনো কারণে সমান না হয় তাহলে আমরা দেখতে হবে এখানে যে খতিয়ান উদ্ধৃতগুলো লিখছি সেগুলো সঠিকভাবে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে লিখছি কিনা। যখন আমরা নিশ্চিত হব সঠিকভাবে লিখছি তাহলে র্যামিডটা মিলে যাবে। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে র্যামিড মিলবে না। প্রিয় শিক্ষার্থীরা, এটা বইয়ের অঙ্কতে প্রাপ্য হিসাবটা ছিল ২৫,০০০ টাকা, আমি লিখেছি ১৫,০০০ টাকা অঙ্কটা না মেলার জন্য। এখন আমি ক্রেডিট দিকেটা যোগ করে দেখেছি, যোগফল আসছে ৪,৭২,০০০ টাকা।
আর ডেবিট দিকে গুলো যোগ করে দেখতেছি যোগফল আসছে 4,62,000 টাকা। 10,000 টাকা কি আছে গড় মিল আছে, মিলে নাই। অর্থাৎ আমাকে এখানে দেখেন এই ক্রেডিট দিকে যোগফল থেকে 4,72,000 টাকা থেকে ডেবিট দিকে যোগফল 4,62,000 টাকা, এটা কি করতে হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাচ্ছি 10,000 টাকা। তাহলে ডেবিট দিকে 10,000 টাকা কম আছে, ওই কম টাকাটা অনিশ্চিত হিসাব নামে এখানে দিতে হবে। দেওয়ার পর উভয় দিকে যোগফলটা কি হবে 4,72,000 সমান হবে। এখন অঙ্কটা মিলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমার সম্পূর্ণ ক্লাসটা দেখছো, বাসায় অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।